প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক আজ ১৭ই মে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। অপসনেন্ট ফার্মা লিমিটেড এর সৌজন্যে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে অপসনেন্ট ই হেলথ এর বিশেষ আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি নাজমুল হোসেন বিপ্লব। থাকবো অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন স্বনামধন্য কার্ডিওলজিস্ট ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান পাটোয়ারি, হৃদরোগ এবং মেডিসিন বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক, কার্ডিওলজি বিভাগ, কুর্মিটোলা জেনারেল হসপিটাল। স্যার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ আ আপনাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ স্যার আজ ১৭ মে বিশ্ব হাইপারটেনশন ডে। আ বাংলায় যেটাকে বলে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। আপনারা বিভিন্ন ধরনের প্রোগ্রামের মাধ্যমে এই বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালন করে থাকেন। এই যে এবারের যে প্রতিপাদ্য বিষয় সেটা নিয়ে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। ধন্যবাদ আপনাকে। ১৭ই মে এই দিনটি ওয়ার্ল্ড হাইপারটেনশন লীগ নামে একটা সংস্থা আছে। যারা এই দিনটাকে উচ্চ রক্তচাপের সচেতনতাকে বৃদ্ধি করার জন্য। কারণ হচ্ছে উচ্চ রক্তচাপ হলো একটা সাইলেন্ট কিলার এবং আমরা দেখি যে অনেক সময় কিন্তু এই উচ্চ রক্তচাপ আ যে আছে এটা কিন্তু বোঝাই যায় না। এবং বিভিন্ন দেখা যাচ্ছে কোনো একটা পরীক্ষার জন্য বা কোনো ডাক্তারের কাছে গেলেন তখন ব্লাড প্রেশার মাপলেই দেখা যাচ্ছে উচ্চ রক্তচাপ পাওয়া যাচ্ছে। এবং অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু জটিলতা নিয়ে রোগীরা কিন্তু হসপিটালে আসে। জি, স্যার। তাহলে এই উচ্চ রক্তচাপ হলো শুধু একটা রোগ নয়, এটি একটা সাইলেন্ট কিলার। এবং এই কিলার থেকে বাঁচার জন্যই এই ওয়ার্ল্ড হাইপারটেনশন লীগ প্রতি বছর ১৭ই মে এই দিবসটাকে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস হিসেবে ডিক্লেয়ার করে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানুষকে সচেতন করার জন্য চেষ্টা করা হয়। এই বছরের প্রতিপাদ্য বিষয় হলো সঠিকভাবে ব্লাড প্রেশার মেজারমেন্ট করার জন্য সচেষ্ট হওয়া। যেমন আমরা দেখবেন যে ব্লাড প্রেশার যদি আমি সঠিকভাবে নির্ণয় করতে না পারি, সেই ক্ষেত্রে হবে কি ঠিকমতো কিন্তু চিকিৎসা হবে না। যদি চিকিৎসা না হয়, দেখা গেল একজন রোগী উচ্চ রক্তচাপের কিন্তু তার উচ্চ রক্তচাপই ডিটেক্ট হইল না। জি, যদি সঠিকভাবে ব্লাড প্রেশারটা মাপা না হয়। কারণ একমাত্র পরীক্ষা হচ্ছে উচ্চ রক্তচাপকে বোঝার জন্য পরীক্ষাটি হচ্ছে কাপের মাধ্যমে ব্লাড প্রেশার মাপা। জি, এছাড়া কিন্তু অন্য কোনো পরীক্ষা নেই। যেমন আমরা দেখি বিভিন্ন রোগের হচ্ছে কি যেমন কোন রোগ ইকোকার্ডিওগ্রামের মাধ্যমে বের করা যায়, কোন রোগ ব্লাড টেস্টের মাধ্যমে নির্ণয় করা যায়। এই রোগটা শুধুমাত্র ব্লাড প্রেশার মাপা। তাহলে দেখা যাচ্ছে যে ব্লাড প্রেশারটা যদি সঠিকভাবে মাপা না যায় তাহলে কিন্তু সঠিকভাবে আপনি বুঝতে নির্ণয় করা পারবেন না যাবে যে না। রোগটা কি। জি, নেক্সট পোরশনটা হচ্ছে এই বছরের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ব্লাড প্রেশারটাকে আমাকে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। তাহলে কন্ট্রোল করতে হবে। তাহলে কন্ট্রোল করার উপায় কি? কন্ট্রোল করার জন্য আমরা লাইফস্টাইলটা চেঞ্জের কথা বলি। কখনো, কখনো ওষুধেরও প্রয়োজন হয়। তা আমাদের এই বিষয়গুলিতে অবশ্যই নজর রাখতে হবে এবং এই বিষয়ে আমরা কথা বলব সামনে। নেক্সট পার্ট হচ্ছে এই আজকের প্রতিপাদ্য বিষয়ের যে এর মাধ্যমে আমি দীর্ঘজীবী হওয়ার জন্য আমরা চেষ্টা করব, তাই তো? যাতে মানুষ দীর্ঘজীবী হইতে পারে, বেশি দিন বেঁচে থাকতে পারে। একটা মানে অঙ্গহানি হয়ে সে যেন সমাজের জন্য একটা বার্ডেন হয়ে না থাকে, এর জন্য চেষ্টা করা। তাহলে আমাদের যদি আমরা কনক্লুশন এ পৌঁছি, তাহলে দেখা যাচ্ছে যে এই বছরের প্রতিপাদ্য বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। যে ব্লাড প্রেশারটাকে সঠিকভাবে মাপতে হবে, এই ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে হবে করতে হবে। এবং এর মাধ্যমে আমাদেরকে দীর্ঘজীবী মানে দীর্ঘদিন আমরা ভালো থেকে ভালোভাবে আমরা সমাজ এবং জাতির জন্য যেন কিছু দিতে পারি, সেই চেষ্টা করতে হবে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে যে আপনি খুব সুন্দর করে বলেছেন এবারের আ যে প্রতিপাদ্য বিষয় সেটাকে ব্যাখ্যা করেছেন। মেজার ইউর ব্লাড প্রেশার অ্যাকুরেটলি, কন্ট্রোল ইট, লিভ লঙ্গার। স্যার এই যে আপনি বলছিলেন যে ব্লাড প্রেশার মাপার কথা, এই ক্ষেত্রে আমি আসলে ১ম এই বলতে চাই যে আসলে এই যে হাইপারটেনশন বলতে আমরা কতটুকুকে বুঝি বা উচ্চ রক্তচাপ আমরা কত মেজারমেন্ট এ আসলে উচ্চ রক্তচাপ হিসেবে ডিক্লেয়ার করবেন আপনারা? কারণ আমরা দেখি যে সাধারণত একজন মানুষ আ একটা ফার্মেসিতে গিয়ে কিংবা হচ্ছে বাসায় বিভিন্নভাবে উচ্চ রক্তচাপ মাপেন। কিভাবে মাপলে এটা আপনার অ্যাকুরেটলি মাপা হবে এবং কতটুকু হলে সেটাকে আমরা হচ্ছে উচ্চ রক্তচাপ হিসেবে আপনারা আ কনসিডার করে থাকেন। এটা যদি একটু বলতেন দর্শকদের মানে উদ্দেশ্যে। এখানে আপনার কতগুলো পয়েন্ট টেনেছেন। যেমন একটা হলো যে উচ্চ রক্তচাপটা কখন আমি বলব? জি স্যার। এই উচ্চ রক্তচাপ সঠিকভাবে নির্ণয় করাটাই বা কিভাবে পদ্ধতিটাই বা কি হবে? এক্সাক্টলি। মানে এই জিনিসটা যেমন আমি যদি উচ্চ রক্তচাপটাকে জানতে চাই যে এটা আসলে কি? আমার ১ম এ দরকার যে জিনিসটা কি সেটা বোঝা। উচ্চ রক্তচাপটা কি? উচ্চ রক্তচাপটা হচ্ছে আপনি দেখবেন আমাদের যে শরীরে দেখবেন কোন অংশ যদি কেটে যায়, জি, তখন রক্ত লাল রঙের যে রক্ত বেরিয়ে আসে, যাকে আমরা রক্ত বলি, তাই তো? ব্লাড। জি স্যার। তাহলে এই ব্লাডের কাজটা কি? ব্লাডটা হচ্ছে হার্ট যখন পাম্প করে, তার সব ব্লাড গুলো হার্ট থেকে বেরিয়ে আসে রক্তনালীর মাধ্যমে শরীরের বিভিন্ন অংশে চলে যায়। এবং আমাদের শরীর অসংখ্য কোষ দিয়ে তৈরি। এই কোষের পুষ্টি, অক্সিজেন এবং নিউট্রিশন এর জন্যই কিন্তু এই ব্লাড খুবই গুরুত্বপূর্ণ। যখন ব্লাডকে প্রবাহমান রাখার জন্য
যেমন আপনি দেখবেন পানির লাইনের ভিতরে যদি পানিকে প্রবাহিত করতে হয়, তাহলে একটা প্রেশার দিয়ে কিন্তু পানিটাকে আপনার প্রবাহিত করতে হয়। প্রবাহিত করতে। তাহলে যখনই আমাদের শরীরের রক্তনালীর ভিতর দিয়ে রক্তটা প্রবাহিত হয়, তখন কিন্তু একটা প্রেশার লাগে। সেই প্রেশারটা তৈরি করে কি হার্ট। আচ্ছা। হার্টের সিস্টোল এবং ডায়াস্টোলের মাধ্যমে প্রেশারটা তৈরি করা। মানে এটা বেড়ে যেতে পারে, কমে যেতে পারে। যখনই বেড়ে যাবে তখন আমরা তাকে বলব উচ্চ রক্তচাপ। সহজ ভাষায়। জি, যে আমার যেটা স্বাভাবিক চাপ দরকার রক্ত প্রবাহিত হওয়ার জন্য, সেই চাপটা যখন বেড়ে যাবে বেড়ে যাবে। তখনই তার নাম হবে উচ্চ রক্তচাপ। এখন সেটা কিভাবে নির্ণয় করে? ডিজিটটা কি? নির্ণয় করার পদ্ধতি কি? যে একটি মাত্র ওয়ে যার মধ্যে ব্লাড প্রেশার নির্ণয় করা যায়, সেটা হচ্ছে কি ব্লাড প্রেশার মাপতে হবে। তাই তো? এবং ব্লাড প্রেশারটা মেজার করার জন্য একটা কাপ আছে, মেশিন আছে, বিভিন্ন ধরনের মেশিন আছে। তবে সবচেয়ে একুরেটলি আমরা যেটাতে মাপি সেটা হচ্ছে স্ফেগমোম্যানোমিটার। জি, এই মেশিন দিয়ে আমরা কি করি? আমরা মাপি। ২ টা ডিজিট আসে এখানে। একটা দেখবেন যে বড় ডিজিট উপরের দিকে, আর অপোজিট দিকে ছোট ডিজিট। জি স্যার। উপরের ডিজিটটাকে আমরা বলি সিস্টোলিক ব্লাড প্রেশার। মানে হার্ট যখন সংকোচন হয় তখন যে প্রেশারটা আমরা পাই সেটাকে সিস্টোলিক ব্লাড প্রেশার বলা হয়। আর যখন হার্ট রিল্যাক্স অবস্থায় থাকে, মানে ইন বিটুইন বিট, যেই প্রেশারটা আমরা পাই তাকে আমরা বলি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। জি, ২ টা ব্লাড প্রেশার আমরা দিই। যখনই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর ডেফিনিশন অনুযায়ী আমরা বলি যে ১৪০ মিলিমিটার মার্কারি বা তার বেশি যদি হয় উপরেরটা, তখন আমরা তাকে বলি উচ্চ রক্তচাপ। আবার নিচেরটা হইতে হবে ৯০ মিলিমিটার মার্কারি বা তার উপরে যেতে হবে। এই প্রেশারটার আবার মানে সঠিকভাবে নির্ণয় করার একটা ব্যাপার আছে। যেমন একজন মানুষের যদি একবার ব্লাড প্রেশার মাপলাম, তারা বেশি পেলাম, তাকেই কিন্তু উচ্চ রক্তচাপ বলা যাবে না। আমরা বলি পারসিস্টেন্ট রেইজ, মানে সবসময়ের জন্য তার ব্লাড প্রেশারটা বেশি থাকতে হবে। যেমন আমি হঠাৎ করে দৌড়ে আসলাম। দৌড়ে আসার পর আমি বসলাম, ব্লাড প্রেশার মাপলাম, ব্লাড প্রেশার বেশি পাওয়া যাচ্ছে। না? আবার সিঁড়ি বেয়ে আমি উপরে উঠলাম, এসেই আমি ব্লাড প্রেশার মাপলাম, ব্লাড প্রেশার বেশি। মানে এই নয় যে আমি হাইপারটেনসিভ পেশেন্ট। তাহলে হইল না কথা। যে আমি হাইপারটেনসিভ নয়। তাহলে পারসিস্টেন্টলি রেজ থাকতে হবে। তাহলে পারসিস্টেন্ট রেজ এবং একটা পরিবেশের ভিতরে থাকতে হবে। যে কুল এবং কাম পরিবেশ। যেমন আপনার ৩০ মিনিট এট লিস্ট, যেমন আপনার হেঁটে আসলে ৩০ মিনিট রেস্ট নিতে হবে। চা বা কফি খেলে আপনাকে ৩০ মিনিট রেস্ট নিতে হবে। তারপরে যদি আপনার প্রেশার মাপতে চান, কোন এক জায়গা থেকে আসলে এট লিস্ট ৫ মিনিট হলেও ৫ আপনাকে মিনিট। একটু কুলার স্থির অবস্থায় হ্যাঁ, থাকতে হবে। স্থির অবস্থায় তো বসতে হয়। এইভাবে থাকার পর আমরা যেমন একটা চেয়ারে বসতে বলি, খুব আরাম করে হাতটাকে যেমন ফ্ল্যাট করে হাত বরাবর রাখা যায়, এরকম একটা হাতলের উপর রাখতে বলি আমরা। তারপর ব্লাড প্রেশার কাপটা আপনার বসাইতে হবে। বসিয়ে তারপরে মাপার জন্য মাপতে হবে। ভাবতে হবে। তাহলে সেই ক্ষেত্রে ব্লাড প্রেশার কাপও একুরেট সাইজ থাকতে হবে। তারপর স্টেথোস্কোপটাও ভালো থাকতে হবে, যার সাউন্ডটা যেন সুন্দর শুনে যায়। তখনই আমরা একটা সঠিক ব্লাড প্রেশার কিন্তু নির্ণয় করতে পারি। এবং এভাবে ব্লাড প্রেশার যদি আমি ২ বা ৩ বার আমি মেপে দেখলাম যে না, ব্লাড প্রেশার বারবারই বেশি আসতেছে। যদি বেশি আসে তখন আমরা ডিক্লেয়ার করতে পারি যে উনি একজন উচ্চ রক্তচাপ। হাইপারটেনসিভ রোগী। জি। প্রিয় দর্শক, আশা করি আপনারা খুব সুন্দর করে বুঝতে পেরেছেন যে আসলে কিভাবে আপনার হাইপারটেনশন কিংবা হচ্ছে ব্লাড প্রেশারটা মাপতে হবে এবং কখন একজন রোগীকে আমরা হাইপারটেনসিভ হিসেবে ঘোষণা করতে পারি। স্যার যেমনটা বলেছিলেন ৯০ বা ১৪০ এর যদি অধিক হয় তখনই একজন রোগীকে আসলে বাংলাদেশ এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর মতে উচ্চ রক্তচাপ রোগী হিসেবে গণ্য করা যাবে। সাধারণ রোগীরা দেখা যায় যে ফার্মেসিতে যায়, তার হাতটা শুধু দেয়, তার শরীরটা বাইরে থাকে দাঁড়ানো অবস্থায়। সে হচ্ছে ব্লাড প্রেশার মাপতেছে এবং তাকে বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে দিচ্ছে। তো নিশ্চয়ই এটা আসলে প্রিয় দর্শক করা যাবে না। স্যারের কথা থেকে যেটা আমরা বুঝতে পেরেছি, অবশ্যই আপনাকে সঠিকভাবে আ যে যেটা এই বছরের প্রতিপাদ্য বিষয় যে মেজার ইউর ব্লাড প্রেশার অ্যাকুরেটলি অবশ্যই সঠিকভাবে মাপতে হবে এবং পারসিস্টেন্টলি ব্লাড প্রেশারটা যদি বেশি থাকে তখনই আমরা তাকে হাইপারটেনসিভ পেশেন্ট হিসেবে ঘোষণা করতে পারি। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। নরমালি স্যার এই যে হাইপারটেনশন এইটা হলে একজন সাধারণ রোগী কিভাবে বুঝতে পারে যে সে কি আসলে হাইপারটেনশন এর রোগী কিনা? কোন সিম্পটমস থাকে কিনা? কি, কি ধরনের সিম্পটমস দেখা যায়? সুন্দর প্রশ্ন যে কিভাবে আমি বুঝবো? যেমন একটা তো আমরা বললাম যে ব্লাড প্রেশার মেপে আমরা বুঝতে পারবো। এখন রোগী কোন সিম্পটম বুঝে কিনা? অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে উচ্চ রক্তচাপের কোনো সিম্পটম থাকে না। আমরা দেখি যে বুকে ব্যথা নিয়ে আসছেন রোগী, ব্লাড প্রেশার মাপার পর ব্লাড প্রেশার বেশি। ব্রেন স্ট্রোক নিয়ে আসছেন, ব্লাড প্রেশার মাপার পর প্রেশার বেশি। বা চোখের কোনো সমস্যা, নাক দিয়ে রক্ত যাচ্ছে, প্রেশার মেপে দেখে যে অনেক বেশি প্রেশার। কিডনির সমস্যা, ব্লাড প্রেশার বেশি। আর কিছু সংখ্যক রোগী আমরা যেটা দেখি যে ব্লাড প্রেশারের জন্য কিছু সিম্পটম থাকে। যেমন ঘাড়ে ব্যথা, মাথা ঘুরানো, বুক ধড়ফড় করা, তারপর হচ্ছে শ্বাসকষ্ট হওয়া, হাঁটতে গেলে মানে মনে হচ্ছে না দম বন্ধ হয়ে আসে। তো এই ধরনের কিছু সিম্পটম, নাক দিয়ে কখনো, কখনো রক্ত আসা, এই ধরনের কিছু সিম্পটম নিয়ে আমাদের কাছে রোগীরা আসেন। তখন ব্লাড প্রেশার মাপলে আমরা দেখি যে ব্লাড প্রেশারটা বেশি পাওয়া যাচ্ছে। জি স্যার। তাহলে অধিকাংশ ক্ষেত্রেই হচ্ছে উইথআউট এনি সাইন অ্যান্ড সিম্পটম। রোগী আসে কি নিয়ে? ১ম এই জটিলতা নিয়ে আসে।
যার জন্য আমি ১ম এ বলছিলাম যে এই রক্তচাপকে এজন্য তাকে সাইলেন্ট কিলার হিসেবে বলা হয়। নীরব ঘাতক হিসেবে এরকম। তাকে নামকরণ করা হয়েছে যে সে করে কি হঠাৎ করেই মানুষের কিছু অঙ্গ কিন্তু নষ্ট করে ফেলতেছে। যেমন ব্রেইন স্ট্রোক হলে কি হবে? একটা দিক কিন্তু প্যারালাইসিস হয়ে যাওয়ার সম্ভাবনা এবং সারা জীবনের জন্য কিন্তু পঙ্গু হয়ে যেতে পারে। আ ধন্যবাদ স্যার আপনাকে। স্যার এই যে আ আমরা যেমন হাইপারটেনশনের কথা বলছিলাম, তো বাংলাদেশে হাইপারটেনসিভ রোগীর সংখ্যা কেমন বা সারা পৃথিবীতে এই রোগীদের সংখ্যা কেমন? সারা পৃথিবীতে আমরা যদি বলি যে 1.28 বিলিয়ন পপুলেশন বলা হচ্ছে যে উচ্চ রক্তচাপে এটা আক্রান্ত বিশাল সারা জনগোষ্ঠী। ওয়ার্লড ওয়াইড। কোথাও, কোথাও বলা হচ্ছে যে 46% পপুলেশন। এখন আমাদের দেশে যেটা আমরা দেখি, আমাদের দেশে হচ্ছে আপনার মাত্র 24% পপুলেশন হচ্ছে উচ্চ রক্তচাপে আক্রান্ত। এবং বলা হয় যে প্রতি ৩ জনে ১ জন উচ্চ রক্তচাপে আক্রান্ত। যে এই যে উচ্চ রক্তচাপের রোগীগুলো আছে, এর কিন্তু অধিকাংশ পেশেন্টই কিন্তু জানেন না তার যে উচ্চ রক্তচাপ আছে। তারপর আবার হচ্ছে যারা জানেন, তাদের ক্ষেত্রে অধিকাংশই হচ্ছে উচ্চ রক্তচাপ কন্ট্রোলে নাই। আবার হচ্ছে অনেক পেশেন্ট হচ্ছে সে ট্রিটমেন্টই ঠিকমতো নিচ্ছেন না। মাত্র ৩ ভাগের ১ ভাগ রোগী হচ্ছে উচ্চ রক্তচাপের চিকিৎসা নিচ্ছেন এবং ১৩% রোগী দেখা যাচ্ছে পুরোপুরি কন্ট্রোলের ভিতরে থাকে। তাহলে দেখা যাচ্ছে যে আপনি উচ্চ রক্তচাপের যে রোগীগুলো আছেন, এর অধিকাংশ রোগী হচ্ছে কি একেবারে উচ্চ রক্তের সঠিক চিকিৎসা এবং সঠিকভাবে রক্তচাপকে কন্ট্রোল করার ভিতরেই কিন্তু নাই। হার্ট অ্যাটাক এবং ব্রেইন স্ট্রোক বেশি হচ্ছে উচ্চ রক্তচাপের জন্য এবং উচ্চ রক্তচাপ মানুষের মৃত্যুর একটি অন্যতম কারণ হিসেবে বর্তমানে আবির্ভূত হচ্ছে। শুধুমাত্র এই উচ্চ রক্ত সঠিকভাবে মেজার না করা এবং সঠিকভাবে ওষুধ না খাওয়া এবং কন্ট্রোলে না রাখার জন্য। আচ্ছা, স্যার খুব সুন্দর করে বলেছেন যেমনটা উচ্চ রক্তচাপ প্রায় ৩ জনের ১ জন। তো এটা তো স্যার বিশাল একটা জনগোষ্ঠী বাংলাদেশে যারা হাইপারটেনসিভ রোগী। এর পেছনে কি কারণ থাকতে পারে স্যার যদি একটু এখন আসেন উচ্চ রক্তচাপের যদি আমরা কারণ দেখি, উচ্চ রক্তচাপকে ২ টি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাইমারি হাইপারটেনশন, আরেকটা হচ্ছে সেকেন্ডারি হাইপারটেনশন। প্রাইমারি হাইপারটেনশন এর ৯০ ভাগ উচ্চ রক্তচাপই হচ্ছে প্রাইমারি হাইপারটেনশন। আর ১০ ভাগ উচ্চ রক্তচাপ হলো সেকেন্ডারি হাইপারটেনশন। যে উচ্চ রক্তচাপের সুনির্দিষ্ট কারণ পাওয়া গেছে এবং যে কারণগুলো চিকিৎসা করার ফলে উচ্চ রক্তচাপ কন্ট্রোল হয়ে যাবে, তাকেই আমরা বলি সেকেন্ডারি হাইপারটেনশন। অধিকাংশ ক্ষেত্রে কন্ট্রোল হয়ে যায়। আর সেটা হলো মাত্র ১০ ভাগ। মানে কম পরিমাণ। এখন আমরা যদি কম পরিমাণে এগুলি খুঁজি আগেই যে এগুলো কোন রোগীগুলো? যেমন যাদের বয়স কম, যাদের কিডনির সমস্যা থেকে প্রেশার হচ্ছে, যাদের থাইরয়েডের সমস্যা আছে যেমন হাইপোথাইরয়েড, হাইপারথাইরয়েডিজম আছে, মানে থাইরয়েড ফাংশন বেশি হয়ে যাওয়া, কমে যাওয়া। তারপর হচ্ছে গ্রোথ হরমোন যদি বেশি হয়, অ্যাক্রোমেগালি যেটাকে আমরা বলি। তারপর অ্যাড্রিনাল গ্ল্যান্ডের সমস্যা যেটাকে আমরা পিওসাইটোক্রোমা বলি। তারপর হচ্ছে আপনার হলো আরেকটা জিনিস হচ্ছে যেমন কিডনির যে সমস্যাগুলো হয়, পলিসিস্টিক কিডনি ডিজিজ, রেনাল আর্টারি স্টেনোসিস, ক্রনিক রেনাল ফেইলিউর, গ্লোমেরুলারনেফ্রাইটিস, তাহলে কিডনির সমস্যা যদি থাকে। আবার রক্তনালীর সমস্যা যেমন কোয়ার্টারশন দেওয়াটা আমরা বলি যে বড় রক্তনালী চিকন হয়ে যাওয়া। তারপর কিছু ওষুধ যেমন ধরেন ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল, তারপরে নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্ল্যামেটরি এজেন্ট ব্যথানাশক যে ওষুধগুলো, স্টেরয়েড জাতীয় ওষুধ। তো এই ধরনের ওষুধগুলোর কারণে দেখা যাচ্ছে যে উচ্চ রক্তচাপ হয়। কেউ যদি স্টেরয়েড জাতীয় ওষুধ খাওয়ার জন্য উচ্চ রক্তচাপ মানে স্টেরয়েড বন্ধ করে দিলে প্রেশার কিন্তু ঠিক হয়ে যায়। ঠিক আছে। যেমন কারো যদি হাইপোথাইরয়েডিজম মানে থাইরয়েড ফাংশনটা কমে যাওয়ার কারণে উচ্চ রক্তচাপ, তাহলে থাইরয়েড যদি আমরা ট্রিটমেন্ট করি তাহলে প্রেশার কিন্তু ঠিক হয়ে যাবে। তাহলে এটা কিন্তু কিউরেবল অনেকটা না? মানে যে প্রাইমারি হাইপারটেনশন, এই প্রাইমারি হাইপারটেনশন কিন্তু কিউরেবল না। এবং এর ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট কারণও খুঁজে পাওয়া যায় না। সবচেয়ে বেশি যে হাইপারটেনশন আচ্ছা, এবং এর ক্ষেত্রে কিছু রিস্ক ফ্যাক্টরকে দায়ী করা হয়। যে এই সমস্ত রোগীর ভিতরে আমরা খুঁজে পাই কাদের বেশি হয়? এই রিস্ক ফ্যাক্টর গুলি যাদের থাকে তাদের বেশি। যেমন ধরেন যারা ধূমপান করেন, যারা অ্যালকোহল খাচ্ছেন, যাদের হচ্ছে ওজন বেশি। মানে যাদের ওজন বেশি, যারা কায়িক পরিশ্রম আপনি করেন না, হুম, হাঁটাহাঁটি কম করেন, তাই না? যাদের বয়স বাড়তে থাকলে দেখা যায় প্রেশার বাড়তে থাকে। বয়স যত বাড়তে থাকে প্রেশার জি। 65 ইয়ার্স পর্যন্ত প্রেশার বেশি হওয়ার রিস্ক থাকে। তারপর আমরা দেখি যে যারা টেনশন, অস্থিরতা, দুশ্চিন্তায় থাকেন। খাদ্য অভ্যাসের কিছু জিনিস আছে। যেমন আমরা বলি যারা বেশি কোলেস্টেরল জাতীয় খাবার খান, চর্বি জাতীয় খাবার খাচ্ছেন, লবণ বেশি খাচ্ছেন যারা, তাদের ক্ষেত্রে হচ্ছে আপনার উচ্চ রক্তচাপের কিন্তু ঝুঁকি বেশি। ঝুঁক তাহলে এখানে আমরা একটা বিরাট একটা গ্রুপ পেলাম যাদের উচ্চ রক্তচাপের ঝুঁকি আছে। এদের ভিতরে আবার যাদের ডায়াবেটিস থাকে তাদের রিস্ক থাকে বেশি। যাদের রক্তে কোলেস্টেরল মাত্রা বেশি তাদেরও কিন্তু উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা থাকে এবং জেনেটিকও একটা কারণ আছে। যেমন দেখা যায় বাবা-মার উচ্চ রক্তচাপ আছে, তার ছেলেমেয়েদের উচ্চ রক্তচাপ হওয়ার কিন্তু একটা ঝুঁকি থাকে। তাহলে প্রাইমারি হাইপারটেনশন হলো সেই হাইপারটেনশন যার সুনির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু এই ধরনের রিস্ক ফ্যাক্টর গুলো এর সাথে জড়িত থাকে। এবং মেজরিটি কেসই হচ্ছে এই ধরনের কারণেই কিন্তু হয়ে থাকে।
ধন্যবাদ স্যার। আপনি অনেকগুলো আসলে কারণের কথা বলেছিলেন। যেমন প্রাইমারি এবং সেকেন্ডারি হাইপারটেনশন এর কথা বলেছিলাম। যেমন প্রাইমারি হাইপারটেনশন এর ক্ষেত্রে আসলে আমরা চাইলে এই যেমন আমাদের স্থূলতার কথা বলেছেন, আমাদের স্মোকিং এর কথা বলেছেন। এই ধরনের হ্যাবিট সিজেশন করলে বা দূর করলে কি সেক্ষেত্রে আবার আমার এই উচ্চ রক্তচাপ কি ঠিক হওয়ার সম্ভাবনা থাকে কিনা? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। যে এখানে লাইফস্টাইল চেঞ্জ এর একটা প্রশ্ন আসতেছে। যেমন দেখবেন যে আমরা তো খুব ভয়ই পাই যে উচ্চ রক্তচাপ হয়ে গেল কিনা, কিভাবে প্রিভেন্ট করা যায়। তাহলে আমাদের দেখা যাচ্ছে যারা রিস্কে থাকেন বা যাদের ফ্যামিলি হিস্ট্রি এরকম থাকে, তাই না? এবং যাদের ওজন বেশি, তারা তো একটা রিস্কে থাকেনি। সুতরাং তাদের যদি লাইফস্টাইল চেঞ্জ করা যায় ফ্রম দ্য ভেরি বিগিনিং, যদি সচেষ্ট থাকা যায় তাহলে দেখা যাবে তার রক্তচাপ কিন্তু বাড়বে না বা বেড়ে থাকলেও কিন্তু নিয়ন্ত্রণে আসবে। যেমন আমরা কি বলি? আমরা বলি যাদের হচ্ছে রিস্ক ফ্যাক্টর গুলো বেশি থাকে, যাদের উচ্চ রক্তচাপের ঝুঁকিতে যারা থাকেন, তাদেরকে আমরা বলি লাইফস্টাইল চেঞ্জ করার জন্য। ইভেন স্টেজ 1 হাইপারটেনশন এর রোগীদেরকে তো আমরা বলি যে ইনিশিয়ালি ৪ সপ্তাহ থেকে ৬ সপ্তাহ পর্যন্ত আপনি এই সমস্ত লাইফস্টাইল চেঞ্জ করার চেষ্টা করেন। এর মাঝখানে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা যায় কিনা। যদি দেখা যায় উচ্চ রক্তচাপ লাইফস্টাইল চেঞ্জ এর নিয়ন্ত্রণ হয়ে যায় তো ওষুধের প্রয়োজন হয় না অনেকের। এক্সাক্ট তাহলে দেখা যাচ্ছে যে লাইফস্টাইল চেঞ্জ এর মাধ্যমেও কিছু রোগী কিন্তু সম্পূর্ণরূপে সুস্থ থাকতে পারে। স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে গুছিয়ে এবং বুঝিয়ে বলার জন্য। স্যার এই যে হাইপারটেনশন এর কথা বলছি আমরা আবার হৃদরোগ। সো হাইপারটেনশন এবং হৃদরোগ এর মধ্যে কি কোনো সংযোগ আছে কিনা বা হাইপারটেনসিভ পেশেন্টদের কি হৃদরোগ হওয়ার সম্ভাবনা থাকে কিনা? ইয়েস। এখন হাইপারটেনশন এবং হৃদরোগের সাথে খুব সুন্দর একটি সম্পর্ক আমরা খুঁজে পাই। সম্পর্কটা কিরকম? যেমন যাদের উচ্চ রক্তচাপ থাকে এবং তারা হচ্ছে কি হার্ট অ্যাটাক এবং হার্ট ফেইলিউর এই ২ টি কিন্তু খুব কমন সমস্যায় তারা ভোগে। এবং হার্ট অ্যাটাকের একটা অন্যতম কারণই হচ্ছে আপনার উচ্চ রক্তচাপ। জি স্যার। তাহলে দেখা যাচ্ছে যে যাদের উচ্চ রক্তচাপ থাকে, উচ্চ রক্তচাপ যদি নিয়ন্ত্রণে রাখা না যায় সেক্ষেত্রে কি সমস্যাটা হচ্ছে? প্রথমত আমরা দেখি যে উচ্চ রক্তচাপের জন্য আপনার হচ্ছে কি হার্টটা কি হয়? হার্টের মাংসপেশিগুলি মোটা হয়ে যাচ্ছে। যেটাকে আমরা বলি লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। তারপর হচ্ছে কি হার্ট আস্তে ডায়ালেটেড হয়ে যায় এবং হার্টটা বড় হয়ে যাচ্ছে। তখন আস্তে হার্টের সিস্টোলিক ফাংশন ডিটেরিওরেট করে, আবার ডায়াস্টোলিক ফাংশন ১ম এ ডিটেরিওরেট করে। এইভাবে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক হার্ট ফেইলিউর ডেভেলপ করে, হার্ট ফেইলিউর। আবার হচ্ছে কি যাদের উচ্চ রক্তচাপ থাকে, এই উচ্চ রক্তচাপের কারণে রক্তনালীর ওয়ালের ভিতরে মানে আপনার ইনজুরি হয়। সেখানে কোলেস্টেরল জমে। কোলেস্টেরল জমে হার্টের রক্তনালীতে প্লাক তৈরি হয়, অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক। এবং প্লাক তৈরি হওয়ার জন্য হার্টের করোনারি আর্টারির ভিতরে ব্লক তৈরি হয়। এই ব্লকের জন্য হচ্ছে কি বুকে ব্যথা হয়। আবার হচ্ছে ব্লকটা যখন ফেটে যায়, তখন হবে কি অ্যাকিউট মাইক্রো ইনফার্কশন মানে হার্ট অ্যাটাক হবে। তাহলে দেখা যাচ্ছে উচ্চ রক্তচাপের কনসিকুয়েন্স এ আমরা দেখতেছি যে হার্ট ফেইলিউর, হার্ট বড় হয়ে যাওয়া, তারপর হচ্ছে কি হার্টের রক্তনালীতে ব্লক এবং বুকে ব্যথা এবং হার্ট অ্যাটাকের মতো সমস্যা কিন্তু হচ্ছে। এছাড়া আমরা দেখি যে উচ্চ রক্তচাপের কারণে হার্টের বাইরে দিকে কিছু বড় রক্তনালী থাকে। যেমন আমরা বলি অ্যাওর্টা বলি। জি যে অ্যাওর্টিক অ্যানিউরিজম হয়, অ্যাওর্টাগুলি বড় হয়ে যায়। অ্যাওর্টিক অ্যানিউরিজম। যদি অ্যাওর্টিক অ্যানিউরিজম হয় সেক্ষেত্রে হচ্ছে কি অ্যাওর্টিক অ্যানিউরিজম উচ্চ রক্তচাপের কারণে আর ফেটে যায়। ফেটে গেলে ডিসেক্টিং অ্যাওর্টিক অ্যানিউরিজম বলা হয়। এই ডিসেক্টিং অ্যানিউরিজমে কিন্তু অনেক সময় মানুষ হঠাৎ করে মৃত্যুবরণ করে। এছাড়াও আমরা দেখি হার্টে কি হয়? হার্টে হচ্ছে কি এই উচ্চ রক্তচাপের কারণে যে রিদম থাকে হার্টের, হুম। আমরা জানি যে হার্টের একটা নির্দিষ্ট গতিতে হার্ট বিট করে। একটা সুন্দর রিদমিক ওয়েতে যেমন 60 to 90 মিলিমিটার হুম, হুম। 90 পার মিনিটে পার মিনিট। বিট করে এবং একদিনে ১,০০,০০০ বার হার্ট কিন্তু বিট করে যাচ্ছে। এবং এটা রেগুলার ফ্যাশনে খুব সুন্দরভাবে সে একটা রেগুলার ফ্যাশনে সে বিট করে হার্ট। সংকোচন প্রসারণ যেটাকে আমরা জি। যখন উচ্চ রক্তচাপ হয়, ইরেগুলার ফ্যাশনটা কিন্তু ডিস্টার্ব হয়। যাকে আমরা এট্রিয়াল ফিব্রিলেশন বলি। অনেক সময় হার্ট উচ্চ রক্তচাপের কারণে এট্রিয়াল ফিব্রিলেশন এর মতো একটি ইরেগুলার হার্ট রিদমের তৈরি হয়। তাহলে দেখা যাচ্ছে যে হার্টে হার্ট ফেইলিউর, হার্ট বড় হয়ে যাওয়া, তারপর হার্ট অ্যাটাক, বুকে ব্যথা হওয়া, তারপর হুম। এরিথমিয়া যেটাকে আমরা এট্রিয়াল ফিব্রিলেশন বলছি, আবার অ্যানিউরিজম হওয়া, যে হার্টের রক্তনালী যে অনেক বড় হয়ে যাওয়া। এই ধরনের জটিল পরিস্থিতি কিন্তু সৃষ্টি হতে পারে উচ্চ রক্তচাপ যদি সঠিকভাবে চিকিৎসা করা না হয়। প্রিয় দর্শক স্যারের কথা থেকে বুঝতেই পারছেন আসলে এই হাইপারটেনশন আমাদেরকে নিয়ন্ত্রণ করা কতটুকু জরুরি এবং হাইপারটেনশনের সাথে হচ্ছে হৃদরোগের কি সংযোগ আছে স্যারের কথা থেকে অবশ্যই বোঝা গেছে। অবশ্যই তাহলে স্যার যেটা আমরা আপনার কথা থেকে বুঝতে পারছি সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই একটা কন্ট্রোল ওয়েতে হাইপারটেনশনটা কন্ট্রোল করতে হবে। এখন আ স্যার ট্রিটমেন্টের ব্যাপারে আসি। যদি কোনো পেশেন্টের আপনি যেমনটা প্রাইমারি হাইপারটেনশন বলেছেন আবার সেকেন্ডারি হাইপারটেনশন এর কথা বলেছেন। আপনারা ট্রিটমেন্টটা কিভাবে শুরু করেন? আমরা ১ম এ তার কাছ থেকে হিস্ট্রি নেওয়ার চেষ্টা করি। ১২ বা ১৩ বছরের বয়সের একটা ছেলে আসলো উচ্চ রক্তচাপ নিয়ে। এখন কি কারণে হয় এই বয়সে? এই বয়সে আমরা দেখি যে কিডনি সমস্যা থাকলে যেটাকে আমরা বলি acute glomerulonephritis। জি। তাহলে আমরা হিস্ট্রি নেই। হিস্ট্রি যে কিডনির কোনো সমস্যা আছে কিনা যেমন স্কিন ইনফেকশন থেকে এগুলো হয়। জি, কিডনিতে ড্যামেজ তার থেকে হাইপারটেনশন ডেভেলপ করে যেটা glomerulonephritis আমরা বলি কম বয়সে।
তারপর হচ্ছে কি তার হচ্ছে কোয়ার্কটেশন যে aorta শুরু হয়ে যাওয়া। এই aorta যদি শুরু হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে কি তার শরীরের যে একটা উপরের অংশটা গ্রোথ ভালো হয়, নিচের অংশের গ্রোথ ঠিকমতো হয় না। তাহলে একটা পেশেন্টকে আমরা যখন দেখি, তার সাথে কথা বলি, তার এইভাবেই কিন্তু আমরা অনেকটা ধারণা করতে পারি যে কেন তার উচ্চ রক্তচাপ হচ্ছে, এগুলি সম্পর্কে কিন্তু একটা ধারণা আমরা নিতে পারি। তাহলে কেন হওয়ার জন্য আমার সেকেন্ডারি কতগুলো কজ আছে, আমরা চেষ্টা করি যে তার সেকেন্ডারি কোনো কারণ আছে কি? কেন সেকেন্ডারি কারণগুলি খুঁজে যদি পাওয়া যায় সেটা কিন্তু ট্রিটেবল সেটা খোঁজার চেষ্টা করি। যেমন ধরেন কারো আমি খুঁজে পেলাম যে তার হাইপোথাইরয়েড আছে। জি। এখন হাইপোথাইরয়েড এর কিরকম হয়? ওজন বেড়ে যায়। তারপর সে ঠান্ডা টলারেট করতে পারে না। তাই না? ওজন বেড়ে যায়, তার ঘুমাবে বেশি। তো এই ধরনের সিচুয়েশন এর সাথে উচ্চ রক্তচাপ তখন আমার ধারণা যে তার থাইরয়েড ফাংশন এর কোনো ডিস্টার্ব আছে, আমরা থাইরয়েড টেস্ট করার চেষ্টা করি। আবার দেখবেন কারো ওজন একেবারেই কমে গেছে। খাচ্ছে অনেক কিন্তু তার শরীরে ওইভাবে হচ্ছে না। ঘুম ঠিকমতো হয় না। তার সবসময় গরম লাগে, বুক ধড়ফড় করে। এরকম একটা যদি রোগের তাহলে দেখে হাইপারথাইরয়েডিজম কিনা আমরা এটা খোঁজার চেষ্টা করছি। তাহলে দেখা যাচ্ছে যে একটা রোগীর হিস্ট্রি নিয়ে তাকে এক্সামিন করে আমরা কিন্তু হাইপারটেনশন এগুলো কজ খুঁজে বের করার চেষ্টা করি। যদি কোনো কজ খুঁজে পাওয়া যায়, সেই কজের কিন্তু চিকিৎসা করলে সে কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে যাবে। এখন হলো কোনো কজ নাই। সেকেন্ডারি হাইপারটেনশন এর কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে প্রাইমারি হাইপারটেনশন আমরা রিস্ক ফ্যাক্টর গুলি খুঁজি। যেমন সে কি ধূমপান করে কিনা, সে অ্যালকোহল খাচ্ছে কিনা, তার ওজন বেশি কিনা, তাই না? বডি মাস ইনডেক্স আমরা দেখব। তারপর তার কোলেস্টেরল লেভেলটা কিরকম দেখতে হবে। জি। তারপর হচ্ছে তার ফ্যামিলি হিস্ট্রি কিরকম, ফ্যামিলি হিস্ট্রিতে হাইপারটেনশন আছে কিনা। তারপর হচ্ছে কি কিছু ওষুধের কথা আমরা বললাম, এই ধরনের কোনো ওষুধপত্র খাচ্ছি কিনা। তাহলে এগুলো সবকিছু আমরা কম্পাইল করব। কম্পাইল করে যদি আমি দেখি এই ধরনের কোনো রিস্ক ফ্যাক্টর থাকে, আমরা রিস্ক ফ্যাক্টর গুলো টার্মিনেট করার জন্য চেষ্টা করব। ধূমপান করলে বলব, ধূমপান আপনি বন্ধ করেন। ওজন বেশি হলে ওজন কমানোর জন্য একটা ফর্মুলা দিয়ে দিতে হবে। ঠিকমতো ঘুম না হলে ঘুমানোর ব্যবস্থা করতে হবে। অস্থিরতা, টেনশন এগুলো থাকলে কমানোর জন্য ব্যবস্থা করতে হবে। এর পাশাপাশি আমরা কি বলি যে একটা লাইফস্টাইল চেঞ্জ এর কথা কিন্তু আমরা সবসময় বলি। ড্যাশ ডায়েটারি লাইফস্টাইল এর কথা বলা হয়। যে এই ধরনের খাবার যদি খায় তাহলে দেখা যায় যে উচ্চ রক্তচাপ কমে যায়। সেই ড্যাশ ডায়েটারি লাইফস্টাইল এতে কি থাকে? লবণের পরিমাণ কমায় আনতে হবে। 1.5 গ্রাম পার ডে তে লবণ খেতে হবে। তারপর চর্বি জাতীয় খাবার। বিশেষ করে যে চর্বিটা নরমাল টেম্পারেচারে দেখবেন সলিড হয়ে যাচ্ছে। ওটা কিন্তু স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে, এটা শরীরের জন্য ক্ষতিকর। আবার যেই প্রাণী দেখবেন পায়ের সংখ্যা বেশি, ওদের ভিতরে যে চর্বি থাকে ওটাতে স্যাচুরেটেড ফ্যাট বেশি, এটা ক্ষতিকর। যেমন কাঁকড়া, চিংড়ি মাছ ওদের দেখবেন পায়ের সংখ্যা অনেক বেশি। বেশি। গরু, তার খাসি এদের পায়ের সংখ্যা বেশি। ওদের যে চর্বি থাকে সেটা স্যাচুরেটেড ফ্যাট, এগুলো আমরা এভয়েড করতে বলব। যাদের পা নাই, যারা আকাশে উড়ে বেড়ায়, ওদের বেশি শরীরে স্যাচুরেটেড ফ্যাট কম থাকে, ওগুলো আমরা খেতে বলব বেশি। যেমন মাছ মানে আপনার স্যাচুরেটেড ফ্যাট থাকে, কম থাকে। কম। এবার আসেন ট্রান্স ফ্যাট আমরা খেতে কম বলি। ট্রান্স ফ্যাট কোথা থেকে আসে? যেমন নরমাল যে চর্বির তেলটা, এই তেলটা স্বাভাবিক টেম্পারেচারে তরল থাকে। এটাকে যখন আমরা গরম করব, যেমন বারবার পুনর গরম করতে থাকলে, যেমন আমাদের দেশে যেমন ভাজা পোড়া যেগুলো তৈরি করে সিঙ্গারা, সমোসা, পিয়াজু, তাই না? এগুলো রান্না করে ভাজা যে পোড়া। তেলটা বারবার ভাজা হয়, সেই তেলটা হচ্ছে হাইড্রোজেনেশন এ কনভার্টেড হয় স্যাচুরেটেড ফ্যাটে। তাকে আমরা ট্রান্স ফ্যাট বলি। পৃথিবীর অনেক দেশে ট্রান্স ফ্যাট নিষিদ্ধ করা হয়েছে একেবারে আইন করে। কারণ হচ্ছে এই ট্রান্স ফ্যাট সবচেয়ে বেশি ক্ষতিকর মানুষের জন্য। তাহলে দেখা যায় এই ট্রান্স ফ্যাটটা আমাদের খুঁজে বের করতে হবে। কোথায় ট্রান্স ফ্যাট আছে? ট্রান্স ফ্যাট গুলো বন্ধ করে দিতে হবে। শাকসবজি আমরা বেশি করে খেতে বলি। পটাশিয়াম কনটেইনিং খাবার আমরা বেশি খেতে বলি। যেমন পটাশিয়াম কনটেইনিং খাবার, যেমন আমরা অনেক সময় টক খাই। বলে না যে টক খেলে প্রেশারটা কমে যায়। এই টকের ভিতরে পটাশিয়াম বেশি থাকে। টক খেলে কিছুটা হইলেও কমে। এইজন্য মানুষ অনেকটা আরাম ফিল করে। আচ্ছা। দেখবেন যে এটা গ্রামে একটা প্রবাদ আছে বা সবাই দেখবেন যে যখনই প্রেশার বেশি হয় খালি টক খুঁজতে থাকে। টক তেঁতুলের খেলে পানি খাওয়ায়, হ্যাঁ। টক খেলে প্রেশার কমে যায়। কিছু বেনিফিট আছে, সেটা হলো যে পটাশিয়াম থাকার কারণে কিছুটা প্রেশার কমে, কিছুটা আরাম ফিল করে। জি। সেটাই। যেমন ঘুমাচ্ছেন না, ঘুমাইতে হবে ঠিকমতো। টেনশন, অস্থিরতা এগুলো থেকে দূরে থাকতে হবে। এর মাধ্যমে কিন্তু এগুলো কন্ট্রোল করে রাখা সম্ভব। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি আপনার কথা থেকে আমি প্রশ্নটাতে আসছি এখন। সাধারণত দেখা যায় যে গ্রামের দিকের মানুষ বা সাধারণ মানুষরা হঠাৎ করে উচ্চ রক্তচাপ হয়ে গেলে এই আপনি যেমনটা বলেছিলেন টক জাতীয় খাবার, বিশেষ করে তেঁতুলের পানি কিংবা হচ্ছে অন্যান্য টক জাতীয় খাবার খাওয়ায়। আবার অনেক সময় দেখা যায় যে যদি প্রেশার একেবারেই কমে যায় তখন ডিম কিংবা হচ্ছে আপনার এই স্যালাইনের পানিগুলা খাওয়ানো হয়। এটা কতটুকু বৈজ্ঞানিক? হ্যাঁ, যেমন আপনি হোম রেমেডির কথা বলতেছেন। এখন জি। অনেক চিকিৎসার ক্ষেত্রেই আমরা যেটা হলো আমাদের সমাজে প্রচলিত কিছু সিস্টেম থাকে, দীর্ঘদিন ধরে এগুলো আমরা ফলো করে থাকি। তো এখন ধরেন এই সিস্টেমগুলোকে তো আপনি একেবারে এভয়েড ও করতে পারবেন না। যেমন এগুলো কিছু বেনিফিট তো আছেই। যেমন হাইপোটেনশন আপনি যেটা বললেন, জি। যে কারো ব্লাড প্রেশার কমে গেছে। কমে গেছে। এখন আমাদের দেশে তো এটা প্রচলিত যে সাথে ডিম খাবে, একটু স্যালাইন পানি। স্যালাইন খাবে, এখন খাবে। এখন কথা হচ্ছে প্রেশারটা বাড়ে কিভাবে? যেমন প্রেশার যখন কমে যায় স্যালাইন পানিতে কি থাকে? এখানে লবণ থাকে এবং লবণ এবং পানি।
প্রেশার কমে যাওয়া মানে হচ্ছে তার টেম্পোরারি ভলিউমটা একটু ডিপ্লেশন। তো এখন ভলিউমটা বাড়ানোর জন্য আমি যদি স্যালাইন খাই, লবণ এবং পানি, তাহলে দেখবেন যে এটা অ্যাবজর্পশন হয়ে ব্লাড ভলিউমটা বেড়ে যাবে। বেড়ে গেলে কিছুটা কিন্তু প্রেশার বাড়ে। তাহলে স্যালাইন খেলে কিন্তু প্রেশার বাড়ে। সুতরাং এটা যে মানুষ যে খাচ্ছে, একে ভুল তো হচ্ছে না। কিছু তো বাড়বেই। আমরা প্রেশার কমে গেলে আমরা বলি যে বেশি তরল জাতীয় খাবার খেতে বলি, ফ্রুটস জুস, তাই না? তারপর ধরেন ডিম বা মাংস, অনেকে যেমন বলে গরুর মাংস খাইলেই প্রেশার বেড়ে যায়, তাই না? এরকম বলে। খেলে কি সাথে কি বাড়ে নাকি? ডিম খেলেই কি প্রেশার বাড়বে নাকি? ডিমের তেমন কোনো ওষুধ নেই যে খেলেই প্রেশার বেড়ে যাবে। ব্যাপারটা এরকম না। এটা সাইকোলজিক্যাল কিছু ইফেক্টও আছে। খাবার এগুলো পুষ্টিকর খাবার, এগুলো খেলে তাৎক্ষণিকভাবে একটু শক্তি এনার্জি পাওয়া যায়। যার জন্য একটা বেটার ফিলিংস হয়। বেটার ফিলিং। যার জন্য অনেক সময় মনে হয় যেন প্রেশারটা মনে হয় বাড়তেছে এরকম। কিন্তু স্যালাইনের একটা ভালো রোল আছে। আচ্ছা। স্যালাইন খেলে সাথে ব্লাড প্রেশার বাড়ে। অনেক সময় আপনি দেখবেন কারো বমি হইলো বা পাতলা পায়খানা হইলো, আমরা কি করি? প্রেশার কমে যাচ্ছে তখন। তখন আমরা কি করি? স্যালাইন দেওয়া হয়। স্যালাইন দাও। করার স্যালাইন দেওয়া হয়, তাই না? জি, তাহলে এরকম ইলেক্ট্রোলাইট কন্টেইনিং আমরা ফ্লুইড দিই। ফ্লুইড কিন্তু প্রেশারটা বাড়ে। তাহলে দেখা যাচ্ছে আইভি ফ্লুইড দেন, মুখে খান, সেখানে কিন্তু প্রেশার বাড়ার কিন্তু একটা সম্ভাবনা আছে। আছে। এইবার আসেন যে উচ্চ রক্তচাপ হলে যেটা হোম রেমেডি যেটা, যে প্রেশার হলে, এখন বাসায় যেটা করা উচিত আসলে যে আপনার উচ্চ রক্তচাপ আসলে কিনা। যেমন অনেক সময় ঘাড়ে ব্যথা দেখে বা মাথা ঘুরাচ্ছে, মনে হচ্ছে যেন আমার মনে হয় প্রেশার বেড়ে গেছে। কিন্তু প্রেশার কমে গেলেও তো ঘাড়ে ব্যথা হইতে পারে, মাথা ব্যথা হবে। এইজন্য আপনার সঠিকভাবে আসলে নির্ণয় করা উচিত, মেজার করে যে আসলেই ব্লাড প্রেশারটা বেশি কিনা। এখন যদি ব্লাড প্রেশার বেশি থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে যদি আপনার ব্লাড প্রেশার বেশি থাকে, একটু শান্ত হওয়ার জন্য কোল্ড কাম পরিবেশে নিয়ে যাওয়া উচিত। তাই না? জি। তারপর হচ্ছে কি আপনি যদি উনি যদি আগে কোনো ওষুধ খেয়ে থাকেন বা এটা কোনো প্রেশারের ওষুধ থাকেন, প্রেশারের ওষুধের মাধ্যমে প্রেশার কন্ট্রোল করাটাই ভালো। নিয়মিত এখন ওষুধ আমরা হ্যাঁ, নিয়মিত ওষুধ খেয়ে ওষুধটা খাওয়া উচিত। জি। তারপরে যদি আপনার প্রেশার অনেক বেশি থাকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হয়ে সঠিক ওষুধ নির্ধারণ করা উচিত। বা কোনো জটিলতাও থাকতে পারে। বিভিন্ন রোগ থাকে। একেক রোগের সাথে একেক ধরনের ওষুধ খেতে হয়। ধরেন আপনার একজনের শ্বাসকষ্টের রোগ আছে, ব্রঙ্কিয়াল অ্যাজমা না? তার ক্ষেত্রে দেখা যায় যে এক ধরনের প্রেশার ওষুধ দিতে হবে। আবার দেখা যায় যে কিডনির সমস্যা আছে, তার সাথে আবার এক ধরনের ওষুধ দিতে হচ্ছে। সুতরাং দেখা যাচ্ছে যে এগুলো আসলেই একটু জটিল ব্যাপার। সেই ক্ষেত্রে ডক্টরের পরামর্শ নেওয়াটাই সবচেয়ে ভালো। আরেকটা হচ্ছে যেটা আপনারা বললেন যে টক জাতীয় ফল। এখন টক জাতীয় ফল খাচ্ছেন এবং রোগীরা বলেন যে এটা খেলে উনার অনেক ভালো লাগে, খাচ্ছেন। জি। এখন এর ব্যাখ্যাটা কি? যে দেখা যাচ্ছে যে আমরা বলি যে পটাশিয়াম কন্টেইনিং যে ফুড বা পটাশিয়াম যেগুলিতে বেশি থাকে, যেমন কলা, ডাবের পানি, তাই না? টক জাতীয় খাবার, এর ভিতরে পটাশিয়াম বেশি থাকে। দেখা যায় পটাশিয়াম কন্টেইনিং খাবারে করে কি ব্লাড ভেসেলকে ডাইলেট করে তাৎক্ষণিকভাবে কিন্তু ব্লাড প্রেশারটা কমায়। তাহলে দেখা যাচ্ছে এর থেকে কিছু বেনিফিট তো পাচ্ছি। না বেনিফিট পেলে তো কিছুটা আরাম পাচ্ছে না। কিছু বেনিফিট পায় পটাশিয়াম কন্টেইনিং ফুড গুলো ভ্যাসোডাইলেট করে এবং ব্লাড প্রেশার কিছুটা কমায়। প্রিয় দর্শক, আশা করি স্যারের কথা থেকে বুঝতে পেরেছেন। বাট যেটা বলল স্যার, স্যারের যে মেসেজ যে হোম রেমেডি কখনোই ওষুধের বিকল্প হতে পারে না। আপনাকে অবশ্যই, যদি আপনার হাইপারটেনশন কিংবা হাইপোটেনশন থেকে থাকে, অবশ্যই আপনাকে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলা উচিত। স্যার, বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে একটা ভয় কাজ করে। তারা যদি হাইপারটেনশন এ ভুগে থাকেন, নরমালি ডাক্তারের কাছে যেতে চায় না। কারণ তাদের মধ্যে ভয় থাকে যে একবার যদি প্রেশারের ওষুধ শুরু করে, তাকে লাইফ লং এটা খেয়ে যেতে হয়। এটা কতটুকু সত্য, বা এটা যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন? এখানে ২ টা জিনিস আছে। একটা হচ্ছে যে যখন কাউকে উচ্চ রক্তচাপ ওষুধ দেওয়া হয়, উনি অনেক সময় ওষুধ খেতে চান না। যে আপনি এটা বললেন যে এটা ধারণা যে তাকে সারা জীবন ওষুধ খেতে হবে। একবার ওষুধ ধরলে সারা ধরো। জি। আবার কিছু পেশেন্ট আছে আমরা যেটা দেখি, আমি এটা একত্রেই বলতে চাচ্ছি যে তারা করেন কি আপনার উচ্চ রক্তচাপের ওষুধ খাচ্ছে। জি। এখন মাঝে মাপাচ্ছেন বিভিন্ন জায়গায়। মেপে দেখলেন যে তার ব্লাড প্রেশার নরমাল আছে। তখন করেন কি আস্তে ওষুধটা বন্ধ করে। ছেড়ে দেয়। ওষুধটা ছেড়ে দিচ্ছে। তাহলে এখানে হচ্ছে কি একটা ওষুধ শুরু করতে চাচ্ছেন না, আরেকটা হচ্ছে ওষুধ শুরু করছেন নরমাল হওয়ার পর ওষুধটা ছেড়ে দিচ্ছেন। ২ টিই ক্ষতিকর। এখন কথা হলো যদি উচ্চ রক্তচাপ থাকে, উচ্চ রক্তচাপের যেটা আমরা প্রাইমারি হাইপারটেনশন বলছি, প্রাইমারি হাইপারটেনশন এর এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কোনো চিকিৎসা একেবারে কমপ্লিট রেমেডি যেটাকে আমরা বলি একেবারে কিউর। যেমন ধরেন আপনার টাইফয়েড জ্বর এলো। এখন বর্তমানে ওষুধ আছে টাইফয়েড জ্বরের ওষুধ খেলে আপনার টাইফয়েড ভালো হয়ে যাবে। তারপর যেমন টিবি আছে, টিউবারকুলোসিস একসময় যক্ষ্মা রোগের রক্ষা ছিল না। এখন তো টিবির ওষুধ আছে। ছেলে কিন্তু আপনার যক্ষ্মা থেকে ভালো। কিন্তু উচ্চ রক্তচাপের এমন কোন মেডিসিন আবিষ্কার হয় নাই যেটা প্রাইমারি উচ্চ রক্তচাপ। যে ওষুধটা খেলে আপনি এমনটা ৭ দিন খেলেন তারপর থেকে আর প্রেশার আপনার থাকবে না। এই ধরনের কিন্তু নাই। তাহলে এটা কি সিস্টেমটা কি? উচ্চ রক্তচাপ আপনাকে সবসময় পাহারা দিতে হবে। দ্যাট মিনস তাকে ফলো আপ এ রাখতে হবে। প্রেশার ঠিকমতো মাপতে হবে, ওষুধ খেতে হবে। কোন অবস্থাতেই ওষুধ কিন্তু বন্ধ করা যাবে না। জি। এখন আসেন তাহলে আবার উচ্চ রক্তে আমি শুরু করলাম না ভয়ে।
যদি আপনি ভয়ে শুরু না করেন, প্রেশার বেশি হওয়ার জন্য আপনি অঙ্গহানির রিস্ক থাকে। আবার আমি ওষুধ খেলাম, কন্ট্রোল হয়ে গেল, আমি বন্ধ করে দিলাম। হঠাৎ করে প্রেশার শুট হবে। দেখুন অনেক বেশি প্রেশার বেড়ে যেয়ে তাৎক্ষণিকভাবে ব্রেইন স্ট্রোক বা বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে। তো এখন কখন উচ্চ রক্তচাপের রোগী ওষুধ বন্ধ করবেন বা কমাবেন? যেমন আসেন, যেমন একজন উচ্চ রক্তচাপের রোগীর বমি হচ্ছে। হঠাৎ করে বমি শুরু হলো, অনেকবার বমি হচ্ছে বা তার পাতলা যেটা হলো ডায়রিয়া বা এই ধরনের আ পা পা ফ্লুইড লস হচ্ছে শরীর থেকে প্রচুর পরিমাণে। অথবা যেমন এখন প্রচন্ড গরম, হিট স্ট্রোক, তার শরীর থেকে অনেক পরিমাণে পানি বেরিয়ে যায়। পানি বের হইছে। এ ধরনের যদি কোনো সিচুয়েশন হয় বা কোনো কারণে কেটে গেল শরীর, ব্লিডিং হচ্ছে প্রচুর। এই ধরনের সিচুয়েশন হলে তার ব্লাড প্রেশার তাৎক্ষণিকভাবে কমে যেতে পারে। তাই এই সিচুয়েশনে আমরা কি করি? টেম্পোরারিলি ব্লাড প্রেশারের ওষুধকে হেল্ড আপ করি। মানে বন্ধ রাখার জন্য আমরা বলি। কিন্তু যখন সিচুয়েশন তার ঠিক হয়ে যাবে তখন কিন্তু আবার তাকে ওষুধ শুরু কমিয়ে করতে নেওয়া হবে। হতো। যেমন ধরেন বমি এলো। ২ বার ৩ বার বমি এলো। ২-৩ বার বমির পর তার ব্লাড প্রেশার কমে গেল। কিন্তু যখনই আবার তার এই বমিটা ঠিক হয়ে যাবে, ব্লাড প্রেশার মেপে আবার কিন্তু ওষুধ শুরু করে দিতে হবে। পাতলা পায়খানা হইলো এরকম টেম্পোরারিলি দেখা যাচ্ছে যে কিছু সময়ের জন্য হয়তোবা বন্ধ রাখা লাগতে পারে। এত ব্যস্ততম সময়ের মাঝেও আজকে আমাদেরকে সময় দিয়েছেন এই বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে। আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন। সাধারণ মানুষের সাথে আপনার যে এক্সপেরিয়েন্স সেটা ভাগাভাগি করেছেন এবং হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ সাজেশন দিয়েছেন। আ একবারে শেষের দিকে আমার আপনার কাছে জানতে চাওয়া যে সাধারণ দর্শকদের উদ্দেশ্যে যদি উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে চাই তাহলে কি ধরনের লাইফস্টাইল আমাদেরকে লিড করতে হবে বা কোন ধরনের পরামর্শ যদি থেকে থাকে সাধারণ দর্শকের উদ্দেশ্যে? না, আমাদের যেটা বলার সেটা হচ্ছে যে এই উচ্চ রক্তচাপ দিবসে আমরা যে জিনিসটা জানলাম, একেবারে সংক্ষেপে যদি আমি বলতে চাই, সেটা হচ্ছে সঠিকভাবে ব্লাড প্রেশারটা মেজার করা উচিত। জি স্যার। তারপর হচ্ছে এই ব্লাড প্রেশারটাকে কন্ট্রোলের জন্য আমাদের সচেষ্ট থাকা উচিত এবং এর মাধ্যমে কিন্তু আমরা একজন কর্মঠ এবং উদ্যমী একজন মানুষ আমরা পেতে চাই। এটি আমাদের মেন উদ্দেশ্য এবং এই উদ্দেশ্য সফল করার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আমাকে অবশ্যই ওজন যদি বেশি থাকে আমাকে ওজন কমিয়ে আনতেই হবে। তারপর হচ্ছে আমাকে অ্যা ধূমপান, তারপরে অ্যালকোহল এগুলো থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে। টেনশন, অস্থিরতা, কম্পিটিটিভ লাইফস্টাইল থেকে আমাদেরকে সরে আসতে হবে। এরপর হচ্ছে আমরা যেটা বলব একটা হার্ট হেলথি বা এই ধরনের উচ্চ রক্তচাপে নিয়ন্ত্রণ করার জন্য যে ডায়েটারি যে অ্যাডভাইস আমরা দিচ্ছি, এই অ্যাডভাইসটাকে ফলো করার জন্য আমরা চেষ্টা করব। পাশাপাশি যদি কোনো ওষুধ আমাকে প্রেসক্রাইব করে থাকে ডক্টরের পক্ষ থেকে, অবশ্যই আমাদেরকে ওষুধগুলো ঠিকমতো খাওয়া এবং টাইম মতো ফলো আপে থাকা। ফলো আপে থেকে উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে হবে। নতুবা কিন্তু এটি সাইলেন্ট কিলার। যেকোনো সময় সে আমাদের যেকোনো একটি অঙ্গকে একেবারে সম্পূর্ণরূপে নষ্ট করে দিতে পারে। ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। অপশন এ হেলথ এর সাথেই থাকবেন। আগামী অনুষ্ঠানে দেখা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।